কমরেড বন্ধুরা, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, রাস্তাঘাটে অনেকটা যানজট। আমরা বলছি আপনারা যদি আমাদের আশীর্বাদ করেন, আমাদের দায়িত্ব দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান, উত্তরপাড়া সহ শ্রীরামপুরের বিস্তীর্ণ অঞ্চল অ্যাবসলিউটলি মিসম্যানেজমেন্টের কারণে যে জ্যাম জট তা যাতে সত্ত্বর ঠিক হয়, তার দায়িত্ব বামপন্থীরা নেবে, তার দায়িত্ব কাস্তে হাতুড়ি তারা নেবে। এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা ঠিক করার সমস্ত দায়িত্ব আমরা নেব। এখন কেন আমি যাতায়াত ব্যবস্থা দিয়ে শুরু করলাম? কারণ আমরা যারা এই এলাকার বাসিন্দা, ভূগোলের ভাষায় আমাদের এই অঞ্চলকে বলা হয় কমিউটার জোন। কমিউটার জোন মানে কি? মানে এখানে যে মানুষজন থাকে তারা কাজের প্রয়োজনে প্রতিদিন কলকাতা অথবা অন্য কোনো বিজনেস ডিস্ট্রিক্টে যান, কাজকর্ম করেন এবং ফিরে আসেন। অর্থাৎ প্রতিদিনের যাতায়াতের মধ্যে তারা থাকে। প্রতিদিনের যাতায়াতের মধ্যে যারা থাকেন সেই কর্মশক্তিকে যদি আমার সঠিকভাবে কাজে লাগাতে হয়, তাহলে আমার যে গণপরিবহন ব্যবস্থা, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, সেটাকে সঠিক করতে হবে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সরকার এবং কেন্দ্রের সরকার এই দুজনেই খুব সুপরিকল্পিতভাবে এই পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে নষ্ট করেছে। আমাদের এই পশ্চিমবঙ্গের বহুদিনের ঐতিহ্যবাহী ট্রাম মমতা ব্যানার্জিরা বেঁচে দিতে চলেছে। ট্রামের যে বিপুল সংখ্যক জমি, সেই জমি যাতে জমি মাফিয়াদের হাতে চলে যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করেছে। আমরা দেখলাম কেন্দ্রের যে সরকার, তারা আমার রেল ব্যাংক বিমা বেচেছে। রেলের ওপর যে আক্রমণ, সেই আক্রমণ ভয়ঙ্কর। রেল এখনো পর্যন্ত একটি রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থা। আমরা দেখছি প্রতিদিনের ট্রেন, লোকাল ট্রেন সংখ্যা কমে যাচ্ছে। দূরপাল্লার ট্রেন, তাতে যে নন এসি নন রিজার্ভ বগি সংখ্যা কমে যাচ্ছে। তার পরিবর্তে লাক্সারি ট্রেন ইন্ট্রোডিউস করা হচ্ছে, যে লাক্সারি ট্রেন খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করতে পারে। একদিকে আমরা বন্দে ভারত তৈরি করার কথা বলছে, আর একদিকে পরিযায়ী শ্রমিকরা ওই ছটের সময়, দুর্গাপুজোর সময়, দিওয়ালির সময় কি অমানবিক অবস্থায় ট্রেনে করে বাড়ি ফেরেন বা কাজের জায়গায় যান, আপনারা সে ছবি দেখেছেন। কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের অভিযোগটা খুব সুস্পষ্ট। গণপরিবহন ব্যবস্থাকে যদি আমরা ঠিক করি, তাহলে গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, যে শ্রমিক শ্রেণীর মানুষকে আমরা উদযাপন করি, সেলিব্রেট করি এই পয়লা মের দিন, সেই মানুষগুলো ভালো হয়, সেই মানুষগুলো ঠিক করে কাজ করতে পারে, সেই মানুষগুলোর জীবনের যে মান, সেই জীবনের মান বাড়ে। কেন্দ্রের সরকার, রাজ্য সরকার চান না, তাদের অভিমুখ স্পষ্ট। তারা আমাদের মতো মানুষকে, খেটে খাওয়া মানুষকে, শ্রমজীবী মানুষকে তারা শুধু শ্রমের উপাদান হিসেবে দেখেন। যারা কাজ করবেন, শ্রম বিক্রি করবেন, গতর বেচবেন, মালিকের মুনাফার জন্য মদত করবেন। কিন্তু সেই মানুষগুলোই যদি একদিন রুখে দিয়ে প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, হরতালের ডাক দেন, তখন তাদের কর্মনাশা, কর্মসংস্কৃতি গোল্লায় গেল ইত্যাদি বললে চেঁচামেচি করবেন। আমরা বামপন্থীরা স্পষ্ট করে বলি, এই যারা বলেন আপনারা ধর্মঘট করে অমুক করেছেন, তমুক করেছেন, আমরা বলি যে ধর্মঘট করে আর কি হয়েছে আমি জানি না, তবে ওই ধর্মঘট করেছিল বলেই পয়লা মের দিনটা সারা বিশ্বের শ্রমজীবী মানুষের জন্য 8 ঘন্টা কাজের অধিকার সুনিশ্চিত করেছিল। ধর্মঘট আমার অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার। যে মানুষ ওই এসি কাউন্টারে বসে বসে কর্পোরেটের চাকরি করতে করতে ধর্মঘটের বিরোধিতা করেন, সেই মানুষের 8 ঘন্টা কাজের অধিকারও ওই ধর্মঘটের মধ্যে থেকে শ্রমিক শ্রেণী ছিনিয়ে এনেছিল। আসুন এই পয়লা মে বিশ্ব শ্রম দিবসে, আন্তর্জাতিক শ্রম দিবসে ওই সমস্ত শহীদ মানুষ যারা পুঁজিবাদীদের, বড় লোকের চোখে চোখ রেখে লড়াই করে আমার আপনার শ্রম অধিকার সুনিশ্চিত করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, তাহলে এই 20 মে লাল ঝান্ডায় ভোট করতে হবে। তাদের প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, তাহলে কেন্দ্রের সরকার যারা এই শ্রম আইন, নিউ লেবার ল, নিউ লেবার কোড নিয়ে এসছে, যে নিউ লেবার কোড বলছেন 8 ঘন্টা কাজের অধিকার থাকবে না, মহিলাদের মাতৃকালীন ছুটি থাকবে না, শ্রমিকদের সামাজিক সুরক্ষা থাকবে না, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি কিচ্ছু থাকবে না, অ্যাক্সিডেন্ট কভারেজ থাকবে না, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, সেই মানুষের জন্য রাষ্ট্রের আর কোন রকম কোনো দায়িত্ব থাকবে না। আমরা বলছি যদি বামপন্থীরা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারি, শুধুমাত্র যে মানুষ সংগঠিত ক্ষেত্রে আছেন নন, যে মানুষ টোটো চালান, রিক্সা চালান, গিগ ওয়ার্কার, ডেলিভারি ওয়ার্কার, প্রত্যেক মানুষের জন্য পেনশন, প্রত্যেক মানুষের জন্য পিএফ, প্রত্যেক মানুষের জন্য গ্র্যাচুইটির জন্য আমরা লড়াই করব। আপনারা পক্ষ নেবেন, আপনারা কাদের সঙ্গে থাকবেন, আপনারা পক্ষ নেবেন। গরিব খেটে খাওয়া মানুষ,
সে মানুষ তৃণমূলের সমর্থক হতে পারে, বিজেপির সমর্থক হতে পারে, কোনো দলের সমর্থক না হতে পারে। এই শ্রমিক নাশা নীতি যা কেন্দ্রের সরকার লাগু করছেন এবং রাজ্যের সরকার ফলো করছেন, অনুসরণ করছেন, তাতে কোনো মানুষেরই তো ভালো হচ্ছে। আপনি যদি তৃণমূলেরও সমর্থক হন, আপনি টোটো চালান, আপনি ডেলিভারি ওয়ার্কার, আমি আপনাদের জন্য বলছি, আমরা যদি আপনার সঙ্গে থাকি, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা যদি একসাথে আমাদের হাতগুলোকে আরো একটু সংঘবদ্ধ করি, আমরা যদি আগামী 20শে মে এই শ্রীরামপুর এলাকা থেকে নির্বাচিত হই, তাহলে সমস্ত ডেলিভারি ওয়ার্কার, সমস্ত মহিলা রিক্সা চালক, টোটো চালকদের জন্য এই শ্রীরামপুরের বুকে বিভিন্ন জায়গায় আমরা বিশ্রামাগার তৈরি করব। 12 ঘন্টা 14 ঘন্টা রোদ্দুরের মধ্যে ডিউটি করে কোনো ছেলেকে দাঁড়িয়ে থাকতে হবে না। বিকল্পের কথা বলছি আমরা বলছি, আমরা শ্রীরামপুরকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছি। সম্ভাবনাময় শ্রীরামপুর, কি নেই শ্রীরামপুরের কাছে? শ্রীরামপুরের শহরাঞ্চলে যেমন শিল্প রয়েছে, কলকারখানা করার পরিসর রয়েছে, শ্রমিক মহল্লা রয়েছে, সেই একই শ্রীরামপুরে জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, জগৎবল্লভপুরের বিস্তীর্ণ কৃষি অঞ্চল রয়েছে, যেখানে মাটিতে এখনো সোনা ফলে, যেখানে মাটিতে এখনো কৃষকরা সোনা ফলান, সবজিতে ধানে ভরপুর থাকে আমার ক্ষেতগুলো, যেখানে জরি শ্রমিক, আড়ি শিল্পী, তাঁত শিল্পীরা এখনো তাদের হাতের জাদুতে শিল্প তৈরি করেন। কিন্তু আমার গ্রামের মানুষগুলো ধুঁকছেন, আমার গ্রামের মানুষগুলো পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছেন। কেন? কারণ যে মানুষ কৃষি কাজ করেন সেই মানুষ কাজ করতে পারছেন না, জলের অভাব। এই এতগুলো খাল বিভিন্ন জায়গায় যে রয়েছে, খালের সংস্কার হয় না, জলের অভাবে, জলের অপেক্ষায় মানুষ কৃষিকাজ বন্ধ করে বসে রয়েছে। পঞ্চায়েতের অত্যাচার, পঞ্চায়েতের জুলুমবাজি, 100 দিনের কাজের টাকা না পাওয়া, ক্ষেত মজুর, ভূমিহীন কৃষক, তাদের কাছে পয়সা করে পৌঁছে না যাওয়া, তারা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। তাঁত শিল্পী, আড়ি শিল্পী, জরি শিল্পী, যারা এক সময় স্বয়ং সম্পূর্ণ ছিলেন, স্বয়ং নির্ভর ছিলেন, এই মিডলম্যানদের, ফোড়েদের বা যারা ওই টাকা নিয়ে দালালদের প্রকোপে, তৃণমূলের নেতাদের, স্থানীয় শাসকদের সমর্থনে তারা তাদের ব্যবসা, তাদের শিল্প ছেড়ে পরিযায়ী শ্রমিক হচ্ছেন। আমরা বলছি, মানুষ যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে ওই আদি শিল্পী, জরি শিল্পীদের জন্য আমরা শ্রীরামপুরের বুকে বিভিন্ন জায়গায় কুটির শিল্পের হাব বানাবো। আমার সোনার শিল্পী, জরির শিল্পী, আড়ির শিল্পী, তার শিল্পী আর পরিযায়ী শ্রমিক হবে না। আমাদের যদি আপনারা আশীর্বাদ দেন, পার্লামেন্টের মধ্যে আমরা যখন UPA 1 সরকার চালিয়েছি, কংগ্রেসের সরকার ছিল, আমরা বাইরে থেকে সমর্থন দিয়েছিলাম, আমরা 100 দিনের কাজ নিয়ে এসেছিলাম পশ্চিমবঙ্গের বুকে। আপনারা যদি আরো একবার আমাদের সুযোগ দেন, 100 দিনের কাজকে আমরা 200 দিন করব, প্রতিদিনের রোজকে আমরা 600 টাকা করব, যাতে আর কোনো মানুষ, আমার শ্রীরামপুরের মানুষ, তাকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য না হয়। পরিযায়ী শ্রমিক হলে কি হয় দেখেছেন তো আপনারা? কোভিডের সময়, লকডাউনের সময় নরেন্দ্র মোদী ঘুম থেকে উঠে থালা বাজাতে বাজাতে বলেছিলেন যে আজ সে সব বন্ধ হ্যাঁ, ট্রেন চলবে না, বাস চলবে না, কলকারখানা চলবে না। কি করবেন? লাখ লাখ পরিযায়ী শ্রমিক পায়ে হাঁটতে বাধ্য হয়েছিলেন, তার কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটেছে, কেউ হাঁটতে হাঁটতে মারা গেছে, প্রসূতি মা রাস্তায় বাচ্চা জন্ম দিয়ে মারা গেছে। একবারের জন্য নরেন্দ্র মোদীর সরকার ওই পার্লামেন্টের মধ্যে তাদের পরিসংখ্যান দিতে পারেননি। পরিযায়ী শ্রমিকদের সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করা হয়েছে। উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকরা পৌঁছেছেন, রাস্তায় দাঁড় করিয়ে সবার চোখে মুখে মাথার উপর স্যানিটাইজার ঢেলে দিয়েছিল ওরা। মানুষ মনে করেননি ওদের। পরিযায়ী শ্রমিকরা, আপনারা দেখেছেন মহারাষ্ট্রের ঘটনা, যখন বলা হয়েছে ট্রেন বন্ধ, যেখানে থাকতেন শহরের দরজা বন্ধ হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, ফিরবে কি করে? রেল লাইন ধরে হাঁটা শুরু করেছিল, হাঁটতে হাঁটতে অবসন্ন হয়ে রেল লাইনেই বসে পড়েছে, বুঝতে পারেনি চোখ লেগে গেছে। 12 ঘন্টা 14 ঘন্টা পথ ছেড়েছে তারা। পিছন থেকে আসা মালগাড়িতে 14 জন মানুষ শহীদ হয়েছিলেন। ছবি দেখেছি আমরা, দলা পাকানো শরীরগুলো, এদিক ওদিক ছড়িয়ে রয়েছে ওই হাতে গড়া রুটির ওপর চাপ চাপ রক্ত। পরিযায়ী শ্রমিকদের লাশে, পরিযায়ী শ্রমিকদের রক্তে রক্তাক্ত হয়েছিল আমার দেশ। মনে আছে তো আপনাদের? কিছুদিন আগে রেলের দুর্ঘটনা ঘটল উড়িষ্যার কটকের কাছে। আমি তখন উড়িষ্যাতেই ছিলাম, কটকেই ছিলাম, ভুবনেশ্বরে ছিলাম। আমরা গেছি হাসপাতালে মানুষজনকে দেখতে। হাসপাতালের ভিতরে ঢুকলে আপনি উড়িয়া কথা শুনতে পারবেন না, বাংলা শুনতে পারবেন, কোথাও কোথাও একটা দুটো ভোজপুরি শব্দ। আপনার পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা, সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিক হয়েছে। কেউ ব্যাঙ্গালোরে কাজ করতে যাচ্ছেন, বিজয়বাড়াতে কাজ করতে যাচ্ছেন, দক্ষিণ ভারতে কাজ করতে যাচ্ছেন। অনেকের রিজার্ভেশন নেই, অনেকের এমনি টিকিট, জেনারেল টিকিটে যাচ্ছেন। অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ তার আতা পাতা নেই, জানে না কোথায় কে কিভাবে আছে।
কারোর একটা দিকটা পুড়ে গেছে, একদিকটা ঝলসে গেছে, কাঁকড়াচ্ছে, এখনো বাড়ির লোককে খবর দিয়ে উঠতে পারেনি, বাড়ির লোকের নাম ধাম ভুলে গেছে লোকটা। একটি ছেলে এলো আমার কাছে, ছেলে এসে বলল, দিদি আমার বাড়ি বর্ধমানে, আমার বাড়ির 5টা লোক এই ট্রেনের মধ্যে ছিল, 4 জনের ডেড বডি আমি পেয়ে গেছি, শুধু আমার 11 বছরের একটা ভাই, এই যে তার আধার কার্ড, এই বাচ্চাটার ডেড বডি বা এই বাচ্চাটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। মর্গে মর্গে ঘুরছে ছেলেটা, ডেড বডিগুলোকে, মৃতদেহগুলোকে, পচা গলা দেহগুলোকে সরিয়ে সরিয়ে দেখছে কোথাও ওর 11 বছরের ছোট্ট ভাইটা আছে কিনা। 11 বছরের ছোট্ট ভাইকে পরিযায়ী শ্রমিক হতে হয় কেন? 11 বছরের ছোট্ট একটা ছেলেকে মায়ের আঁচল ছেড়ে, স্কুল ছেড়ে, গ্রাম ছেড়ে পরিযায়ী শ্রমিক হতে হয় কেন? ভাববো না আমরা? আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নির্বাচনের কথা, সমস্ত কথা মানুষজন বলছে। আমার বিরোধীতে যারা দাঁড়িয়েছেন তৃণমূল এবং বিজেপির, নানা ধরনের কথা বলছে। কেউ লক্ষ্মীর ভান্ডার দেখাচ্ছেন, কেউ অন্নপূর্ণার ভান্ডার দেখাচ্ছে, কেউ বলছেন জেতার পর আমি মন্দির বানাবো, কেউ বলছে আমি তো জিতেই গেছি, আমার কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু বলছেন তো না, জিতলে কি করবেন? পরিযায়ী শ্রমিকদের জন্য কি করবেন? আমার এলাকার বেকার যুবক যুবতীদের জন্য কি করবেন? এই এলাকার যে ছেলেটা মেয়েটা চাকরি না পেয়ে ব্যাঙ্গালোরে যাচ্ছে, মুম্বাইয়ে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, তাদের জন্য কি করবেন? বলছেন না কেন? 15 বছর ধরে কিছু করেননি কেন? 15 বছর ধরে আমার বন্ধ কলকারখানার শ্রমিকের পেনশনের জন্য পার্লামেন্টের ভিতরে তোলপাড় করেননি কেন? প্রশ্ন করবো না আমরা? প্রশ্ন করবো না তৃণমূল বিজেপি যারা আমার কাছে এসে হাত জোর করে ভোট চেয়ে নিয়ে যায় আর ভোট জেতার পর আমাকে মনে রাখে না, তাদেরকে আমরা প্রশ্ন করব না? আমরা বলছি গণতন্ত্রের তো এটাই নিয়ম। গণতন্ত্র মানে তো রাজতন্ত্র না। আমি এমপি হয়েছিলাম 3 বার, আরেকবার আমি এমপি হব কারণ আমি 3 বার এমপি ছিলাম। এটা রাজতন্ত্রে হতো, গণতন্ত্রে হয় না। গণতন্ত্রে সেই সিংহাসনে বসে যাকে মানুষ বসায়। আমি সাধারণ মানুষের কাছে, ইভেন তৃণমূলের সমর্থকদের কাছে আমি অনুরোধ করব, যারা যারা মনে করছেন শ্রীরামপুরটা তাদের পৈতৃক সম্পত্তি, একবার তাদের বুঝিয়ে দিন যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষ যদি না চায় আপনার সিংহাসন থেকে আপনাকে যে কোনো দিন নামিয়ে দিতে পারে, কেউ তাকে আটকাতে পারবে না। বুঝিয়ে দিন, বুঝিয়ে দিন যে শিষ্টতা, যে শিষ্টাচার পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতিদিন একটু একটু করে ক্ষয়িষ্ণু করেছে এই তৃণমূল, তাদেরকে বোঝান যে উত্তরপাড়ার মানুষের বুকের মধ্যে এখনো এতটুকু সম্মান, এখনো তাদের মনের মধ্যে এতটুকু সাহস বেঁচে রয়েছে, এখনো তারা অপমানকে, অসম্মানকে ঘৃণার চোখে দেখেন, এখনো তারা মাথাটা ঝুঁকিয়ে শিরদাঁড়াটা একেবারে পায়ের সাথে মিলিয়ে দেননি। একবারের জন্য দেখাবেন না? ওটাকে বলছে কাঞ্চন বাবুর ব্যাপার। আমার কাঞ্চন বাবুর সঙ্গে কোনো ব্যক্তিগত ভালোবাসা অথবা কোনো ব্যক্তিগত বিরাগ নেই। আমার খুব খারাপ লেগেছিল একটা জিনিসে, এখানকার এমএলএ কাঞ্চন বাবু, উনি কি কাজ করেছেন আমি জানি না, কিন্তু একটা অপকাজ উনি করেছে। ওনার বৈবাহিক জীবন, ব্যক্তিগত জীবন আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমরা দেখলাম উনি বিয়ে করেছেন, তার রিসেপশন হচ্ছে, আর রিসেপশনের বাইরে উনি বড় বড় করে লিখেছেন যে প্রেসের লোক এবং সিকিউরিটি গার্ডরা তারা অ্যালাউড নয়। আমি জানতে চাই, আমি পড়ছিলাম কোনো একটা ফেসবুকের পোস্টে যে উনিও নাকি খুব স্ট্রাগল করে বড় হয়েছেন। একজন স্ট্রাগল করে বড় হওয়া মানুষ, তার তো পরিশ্রমের দাম জানা উচিত। তিনি তো জানেন কোনো মানুষ দরকারে পড়ে সিকিউরিটি গার্ডের কাজ করতে পারে, মিডিয়ার বন্ধু হতে পারে, তারও মান সম্মান আছে। বিয়ে বাড়িতে আমি যদি নিমন্ত্রিত না হই, বিনা নিমন্ত্রণে আমি কোনো বিয়ে বাড়িতে ঢুকবো না। আমি বুঝলাম আমার এখানকার সাংসদ তিনি তার এই কথার ভর্ৎসনা করলেন, এই কথা অনুযায়ী তাকে দুটো গালমন্দ করলেন, আমি বুঝতে পারতাম রাজনৈতিক কথা। মানুষকে সম্মান দেওয়া, মানুষকে অসম্মান করা, তার বিরুদ্ধে কথা বলাটা রাজনৈতিক কথা। কিন্তু নির্বাচনী প্রচারে এসে একজন মানুষকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া, জনপ্রতিনিধিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া, খালি আমি চাইছি বলে, এটা অধ্যত্ত। এই অধ্যত্তের কোনো কথা, এই অধ্যত্তের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না? এই অধ্যত্তের কোনো জবাব হবে না? আমাকে মিডিয়ার বন্ধুরা কালকে জিজ্ঞেস করেছিলেন যে উনি তো বলছেন উনি জেতার বিষয়ে ভীষণ কনফিডেন্ট, ওনাকে খালি মার্জিনটা বাড়াতে হবে। আমি বললাম মার্জিন বাড়ানোর চাপেই এমএলএ কে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে, জেতার চাপ থাকলে উনি হয়তো নিজেই গাড়ি থেকে নেমে যেতে। এতদিনের সংসদ, 15 বছরের সংসদ, এইটুকু চাপেই তিনি এমএলএ কে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন, জেতার চাপ থাকলে না জানি কি করতে। আমরা চাই পশ্চিমবঙ্গের বুকে, শ্রীরামপুরের বুকে, ভারতের বুকে রাজনীতিতে রাজনীতির উপাদান আসুক। মানুষ এসে বলুক তারা কি করতে চান, মানুষ এসে বলুক তারা কি কি করেছেন। আর যে মানুষ কাজ করবেন না, যে মানুষ কাজ করেননি, তাকে পত্রপাঠ বিদায় করার দায়িত্বও যেন আমরা নিতে পারি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু যে কথা, যে আপিল রেখে শেষ করা। যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছে, আপনি যে রাজনৈতিক দলের সমর্থক হন না কেন, আপনার বাড়িতেও একটি আমার বয়সী বা আমার চেয়ে কম বয়সী ছেলে অথবা মেয়ে রয়েছে, স্কুলে যায়, কলেজে যায়, কেউ হয়তো ইউনিভার্সিটিতে যায়, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
চোখে অনেকটা স্বপ্ন, মা বাবাকে ভালো রাখবে, মা বাবার অপূর্ণ স্বাদগুলো সব পূরণ করবে। আচ্ছা করবে কি করে? 26,000 ছেলে মেয়ের চাকরি গেল এই 3-4 দিন আগে। 26,000 ছেলে মেয়ে, 26,000 মানুষের সঙ্গে যদি 3 জন মানুষও ডিপেন্ডেন্ট হন, নির্ভরশীল হন, সে সংখ্যাটা কত দাঁড়ায়? ওই 26,000 মানুষ যদি সবাইকে আমি অযোগ্য ধরিনি, তারা যে স্কুলগুলোতে পড়ালেনি এতগুলো বছর ধরে, ওই প্রাইমারি স্কুলগুলোতে যে গরিব গুরব ঘরের ছেলেমেয়েরা পড়তে গেল, তাদের ভবিষ্যৎটা কি হলো? তাদের রাইট টু এডুকেশন, তাদের শিক্ষার অধিকার, তা নিয়ে ছিনিমিনি খেললেন কেন? কেন 26,000 মানুষের চাকরি যেতে হলো? কারণ হাইকোর্ট রাজ্যের সরকারকে বলেছিলেন আপনারা প্রশ্নপত্র দেখান। 2 বছর ধরে সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় বসে, তারা বলছেন অযোগ্যরা চাকরি পেয়েছে, ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে। হাইকোর্ট খুব সঙ্গতভাবে জিজ্ঞেস করলেন তাহলে আপনারা খাতা দেখান, উত্তরপত্র দেখান, উত্তরপত্র দেখলেই তো আমরা বুঝতে পেরে যাব কে কত নাম্বার পেয়েছে, কোথায় গোলমাল হয়েছে। রাজ্য সরকার টোটাল ওএমআর শিটের মাত্র 30%, 30% খাতা জমা দিতে পারলেন, বাকি 70% হলো। বাকি 70% গেল কোথায়? বাকি 70% আপনাদের সামনে আনছেন না কেন? মহামান্য হাইকোর্ট বলছেন 30% খাতাতেই 17 রকমের জোট চুরি হয়েছে, 17 রকমের। তারা বলছেন তাহলে 70% খাতায় না জানি আর কি কি হয়েছে। 26,000 মানুষের চাকরি গেল কারণ মমতা ব্যানার্জিরা চাননি কারা কারা অযোগ্য সেই তালিকাটা বাইরে আসে। শুধুমাত্র অযোগ্যরা সিঙ্গেল আউট হয়ে গেলে তৃণমূলের তো সমস্যা আছে। অযোগ্যরা তো পৌঁছে যাবেন এই আপনার এলাকা থেকে, আপনার গলি থেকে একদম কালীঘাট পর্যন্ত। যাদের যাদের ঘুষ দিয়েছেন কলার ধরে তো ঘুষের টাকা ফেরত চাইবে। আমরা বলছি যে সমস্ত মানুষ ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, আমরা আপনার পন্থার সঙ্গে একমত নই, কিন্তু আপনাকে যদি টাকা ফেরত দিতে হয় আর আপনি যদি তৃণমূল নেতার কলার ধরতে চান, আমাদের সঙ্গে নেবেন, আমরাও আপনার সঙ্গে যাব। তৃণমূলের যে নেতারা টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে, সব টাকা ফেরত দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা বলছি যে 26,000 মানুষ কর্মহারা হলেন, তাদের মধ্যে যারা যোগ্য ছিলেন তাদেরকে রিইনস্টেট করতে হবে, তাদেরকে আবার কাজে ফেরত পাঠাতে হবে। কিন্তু সেটা করবে কিভাবে? যদি সমস্ত ওএমআর শিট এই মুহূর্তে হাইকোর্ট না পায়, তাহলে বুঝবো কি করে কে যোগ্য কে অযোগ্য? তাই আমরা দাবি জানাচ্ছি এই মুহূর্তে যিনি আমাদের শিক্ষামন্ত্রী রয়েছেন দত্ত বসুকে দায়িত্ব নিতে হবে। আইদার উনি সমস্ত ওএমআর শিট জমা করবেন, সমস্ত ওএমআর শিট কোর্টের কাছে দাখিল করবেন, অথবা এই সমস্ত 26,000 মানুষের জীবনের দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন। পদত্যাগ ছাড়ার অন্য কোনো উপায় নেই। আমরা বলছি আপনার বাড়ির ছেলেটা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আগামী দিনে আপনি নির্বাচনে ভোট দিতে যাবেন। আপনি যদি না চান আপনার বাড়ির ছেলেটা মেয়েটা 5 বছর 6 বছর চাকরি করার পর কোর্টের কাছ থেকে রায় আসুক, সমস্ত চাকরির টাকা সুদ সহ ফেরত দিতে হবে, তাহলে আমাদেরকে ভোট করুন। আপনারা যদি না চান আপনার বাড়ির ছেলেটা মেয়েটা প্রতিদিন হতাশায় গ্লানিতে একটু একটু করে শেষ হয়ে যাক, তাহলে আমাদের ভোট দেবেন। আপনি যদি না চান আপনার বাড়ির ছেলেটা বেকারত্বের জ্বালায় প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে হাঁটতে থাকবে, তাহলে আমাদেরকে ভোট দেবেন। আপনি যদি চান ধর্মের নামে, মন্দিরের নামে, মসজিদের নামে নির্বাচন রাজনীতি নয়, আপনার ভুখের কথা, আপনার খিদের কথা, হক রুটি রুজি, জনতাই পুঁজি, এই কথাগুলো যদি পার্লামেন্টে কাউকে বলতে দিতে হয়, তাহলে আগামী 20 মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদের ভোট করবেন। উত্তর পাড়ার হৃত গৌরব ফিরিয়ে আনবেন। যে উত্তর পাড়া এক সময় স্টলওয়ার্ডদের পাঠিয়েছিলেন অ্যাসেম্বলিতে তাদের কথা বলার জন্য, সেই উত্তর পাড়া যেন গর্ব করে তার এমএলএর নাম, তার এমপির নাম বলতে পারে। নাম নেওয়ার আগে যেন কোথাও তাদের এতটুকু কুণ্ঠা বা গ্লানি না হয়, এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করবো। শুক্রিয়া।